এই যে যারা এই কাজগুলো করছে তারা কি অর্থ বাণিজ্য করছে? কেন একটা জেলার মানুষের যে মামলা এখনো চলতেছে মামলা জেলা জজ কোর্টে, সেই মামলার এখনো কোনো রায় হয়নি, তাহলে সে কি হিসাবে একটা জেলা জজ কোর্টের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ হয়? এই বিষয়ে আমরা আমাদের প্রশাসনের অবহেলা দেখতে পাচ্ছি। আমাদের প্রশাসন কিভাবে একটা মানুষকে এই পদে নিয়োগ দেয়? আমাদের অবশ্যই যত দ্রুত সম্ভব আমরা আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এইরকম মানুষকে যদি আপনারা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেন, আগামীতে তিনি কি আসলে কাজ করবেন না তার ব্যবসাটা আরো সুন্দরভাবে চালিয়ে যাবেন? আমি এই প্রশ্নটা রাখতে চাই। আপনারা যে কিসের ভিত্তিতে এসব নিয়োগ দিচ্ছেন সেটা আমার বোধগম্য নয়। সরকার এবং তার যে প্রশাসনিক ব্যবস্থা আছে তারা এই বিষয়ে কি তদন্ত করেছে, না তারা এই অবহেলা প্রকাশ করতেছে? আমাদের আগামীতে যে আটলান্টিকা যে হতা, আমরা জানি মেহেরপুরের বহুল প্রচলিত এবং সকলে জানে, মোটামুটি আমার জানা মতো এখানে উপস্থিত, যে ওইখানে যে নারী ব্যবসা যে হতো সেখানে তার জবানবন্দি সহ আছে। তাহলে এই জবানবন্দি কি তাদের যে মামলাটা আছে সেখানে 144-এ সকলের স্বীকারোক্তি আছে এবং একজন মহিলা যিনি এর সাথে জড়িত তার জবানবন্দি আছে, তাইলে সেগুলো কি অগ্রাহ্য করা হয়েছে? এই সমস্ত কারণে আমরা আজকে মানববন্ধনে এখানে উপস্থিত হয়েছি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা চাই দ্রুততম সময়ের ভেতরে আমাদের জেলা জজ কোর্টের যিনি পিপি আছেন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যিনি পিপি হিসাবে নিয়োগ হয়েছেন, দুইজনকে অব্যাহতি দিয়ে দ্রুততম সময়ের ভিতরে দ্রুত পাবলিক প্রসিকিউটর হিসাবে আপনারা নিয়োগ দিবেন এবং এর স্বচ্ছতা নিশ্চিত করবেন। এছাড়াও আমরা এর আগে আমাদের প্রশাসনকে জানিয়েছি, আমাদের যে সমাজসেবার এডি মহোদয় আছেন তার দুর্নীতির অভিযোগ দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় এতদিন হয়ে গেল প্রশাসনের কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। এটা কি প্রশাসনের দুর্বলতা ঢাকতেছে? প্রশাসন কি নিজের দুর্বলতা ঢাকছে? আমার এই প্রশ্ন থেকে যায়, প্রশাসন কেন তাদের বিরুদ্ধে সচল হচ্ছে না? আমরা স্টুডেন্টরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং যা পেশাজীবী মানবাধিকার কর্মী এবং সুশীল সমাজ সকলকে আমরা এই বিষয়ে অবহিত করেছি এবং আমাদের যে প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতা সেটাকে দ্রুত সময় কাটিয়ে উঠে এই সমস্ত বিষয়ে দ্রুততম পদক্ষেপ গ্রহণ করে এসব দোষরদের আইনের আওতায় আনতে দ্রুত বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। এবং যে মামলাটা আমাদের আছে আটলান্টিকা হোটেলে, যে মামলাটা আমরা এখনো চলমান আছে, সেই মামলায় যারা আসামি আছে তাদের দ্রুততর সময় আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। এই আটলান্টিকা মামলার সুষ্ঠুভাবে তদন্ত এবং সকল বিষয়ে আমাদের মানবাধিকার কর্মী আমাদের দিলা আপু তিনি উপস্থিত ছিলেন এবং তিনি সহযোগী তদন্ত করছেন। আমি তাকে অনুরোধ জানাই এই বিষয়ে কথা বলার জন্য। ধন্যবাদ জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য যারা কাজ করেছে। আজকে আসলে অত্যন্ত দুঃখের সাথে আমাদের আসতে হয়েছে হিউম্যান রাইটস, যেখানে মানবাধিকার লঙ্ঘন সেখানেই থাকে। আমি দিলারা জাহান মানবাধিকার হিসেবে সকলেই পরিচিত। তো যেখানে আসলে আমরা যেটা দেখছি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা জাতির মেরুদণ্ড, মানুষ গড়ার যেটা কারিগর, যেটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেসব ছাত্ররা যেসব ছেলেমেয়েরা বের হয় তারা অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হয়ে বেরোবে, সমাজের ভালো মন্দ তাদের কাছ থেকে শিখবে। আজ সেই শিক্ষা প্রতিষ্ঠানের যিনাকে সভাপতি নিয়োগ করা হয়েছেন তার নামে যে মামলাটা আছে, মেহেরপুর জেলায় সামাজিক অবক্ষয়, যেটা একটা বড় ধরনের একটা মামলা, সেই অবক্ষয়ের মামলা যেটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সকলেই জানে, মেহেরপুরে একটা বড় ব্যাপক আকারে এটা পরিচিতি লাভ করেছে যে এটা আসলে কুকর্ম না ভালো কর্ম সেটা সবাই জানে। তো আমরা তার নিন্দা জানাচ্ছি এবং তার সঠিক বিচারের জন্য আদালতে তাদেরকে প্রেরণ করা হয়েছে এবং বারবার তাদেরকে বলা হয়েছে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ইতিমধ্যে তাদের মামলাও চলমান আছে। সেখান থেকেই হঠাৎ করে তাদের মামলা নিষ্পত্তি না হয়ে নতুন করে আবার যেটা নারী ও শিশু নির্যাতন মামলা, যেখানে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল নারী শিশুর পক্ষে কাজ করে, তাহলে কি আমার কাছে প্রশ্ন, যিনি এই মামলায় জড়িত তিনি কি নিজের মামলা নিজেই লড়বেন? তাহলে কোথায় আমাদের আইন, কোথায় আমাদের নারীর যে আমাদের এত বড় একটা কেলেঙ্কারির যে একটা ঘটনা ঘটেছে মেহেরপুর জেলায়, যেটাকে আমরা মেহেরপুরকে পরিষ্কার এবং সুশৃঙ্খল এবং এই কলঙ্ক মুক্ত করতে চাচ্ছি,
যার জন্য আমরা এত আন্দোলন করলাম, সেই আন্দোলনটা কি সুষ্ঠু বিচার হবে? আমরা কি প্রশাসনের কাছে সেই বিচার পাবো? কখনোই পাবো না। তাহলে কেন কেন এটা কি প্রশাসন দুর্নীতি করছে? প্রশাসনের কাছে হিউম্যান রাইটস এটাও জবাব চাই। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে না, সুশীল সমাজ, এখানে অভিভাবক, ছাত্রছাত্রী, যে সব জনতা আছে, সকলেরই প্রশ্ন যে হচ্ছে আমরা আসলে ন্যায় বিচার পাচ্ছি কিনা। এখানে আরো একটা প্রশ্ন আছে, ষড়যন্ত্রের শিকার। বারবার কথাটি আসছে, আমি আগেও বলেছি, আজও বলছি। ষড়যন্ত্রের শিকার যদি হয়ে থাকে তারা, তাহলে অবশ্যই সেটাও খুব দ্রুত তাদেরকে মীমাংসা করতে হবে এবং তাদের সেই মীমাংসা থেকে তাদেরকে যে তাদের নির্দোষ সেটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আদালত কেন তাদেরকে এই বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে নির্দোষ খালাস করছে না? আবার যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে কেন তাদের দোষী সাব্যস্ত করে আইনের আওতায় এনে তাদের শাস্তি দিচ্ছে না? এটা আমার কাছে প্রশ্ন। প্রশাসনের কাছে খুব দ্রুত ষড়যন্ত্রের শিকার হলে অবশ্যই সে নিষ্পত্তি নেওয়ার জন্য বেকসুর খালাস পাবে, আর যদি দোষী সাব্যস্ত হয় তাহলে সে অবশ্যই আইনের আওতায় যাবে। আজকে মানবাধিকার কর্মী, মানবাধিকার সবার পাশে থাকে। মানবাধিকার কখনো একজন নির্দোষ ব্যক্তিরও শাস্তি চায় না। তাই হচ্ছে মানবাধিকারের পক্ষ থেকে, বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমাদের মেহেরপুর জেলার পক্ষ থেকে সকল মানুষের ন্যায় বিচারের চাওয়ার যে একটা আশা, হয়তো কেউ মত প্রকাশ করতে পারছে না, এখানে আমাদের ভয় প্রকাশ পায়। কেউ বলতে পারে, কেউ বলতে পারে না, কিন্তু আমরা বলি তাই আমরা হচ্ছে দোষ। কিন্তু মানবাধিকার কখনো থেমে থাকে না। মানবাধিকার কখনো কাউকে ছাড় দেয় না। মানবাধিকার সবসময় মাঠে ছিল, এখনো আছে। এই জন্য আমরা চাই যে এর খুব দ্রুত যে ট্রাইব্যুনাল, যে নারী ও শিশু নির্যাতন যে এখানে নিয়োগ দেওয়া হয়েছে ওখান থেকে, এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো যে ডিগ্রি কলেজে, সৈয়দদিন ডিগ্রি কলেজটা হোক, পৌর কলেজ হোক, যেখানে হোক, এখন এটা নিয়েও একটা বিতর্কিত হচ্ছে। তো সেখানে নাম পরিবর্তন করার একটা কথাও চলছে। যদি সরকার নাম পরিবর্তন করে তাহলে অবশ্যই আমরা পৌর কলেজ বলবো। সেই পৌর কলেজে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদ তিনি পেয়েছেন সেখানে থেকে, এবং আমাদের নারী ও নির্যাতনের যে শিশু নারী নির্যাতনের ট্রাইব্যুনাল যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, অবশ্যই সেখান থেকে তাকে সরাতে হবে। এটা আমাদের দাবি। আর এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো মামলা চলাকালীন কোনো ব্যক্তি, সে যেই হোক না কেন, যত বড় ক্ষমতাবানই হোক না কেন, সে এই ধরনের কোনো পদ পেতে পারে কিনা আমার ধারণা নাই। আমার জানা মতে তার মামলা চলাকালীন অবস্থায় সে এই ধরনের পদে যেতে পারে না। যদি যায় তাহলে অবশ্যই প্রশাসনকে সেটা আমাদের যুক্তি দিয়ে বোঝাতে হবে, আইনকে যুক্তি দিয়ে বোঝাতে হবে, তারপরে তাকে নিতে হবে। তাহলে কেন কেন তাকে এত বড় দায়িত্ব দিয়ে এই মেহেরপুর জেলায়, আমি শেষবারের মতো বলতে চাই যে আবারও মেহেরপুর জেলায় ওনাকে এই পদে নিয়ে এসে উত্তেজনা সৃষ্টি করলো। কেন করলো? তার জন্য কারা দায়ী? যেখানে রাষ্ট্র সংস্কারের কাজ হচ্ছে, যেখানে আমাদের মেহেরপুরকে শান্ত শিষ্ট বলা হচ্ছে, সেইখানে আবার এই একটার পর একটা মানববন্ধন হবে, একটার পর একটা মিছিল মিটিং হবে, একটার পর একটা ভাঙচুর হবে, খুন হবে, মামলা হবে। তাহলে কারা কারা আবার এর ভিতরে তারা বিপদগ্রস্ত হবে? এই আমাদের ছেলে মেয়েরা বিপদগ্রস্ত হবে, এই আমাদের শিশু সমাজ বিপদগ্রস্ত হবে। তাহলে এই সমাজকে, এই মেহেরপুর জেলাকে অস্থিরতা আনার জন্য যারা এত বড় পদ, এত বড় একটা দায়িত্ব নিয়ে তাকে দায়িত্ব দিলেন, তাহলে তাদেরও আসলে একটু ভেবে দেখা উচিত ছিল। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি মাননীয় আইনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে সম্মান রেখে বলছি বিষয়টা বিবেচনা করার জন্য, এবং যেখান থেকে ওকে সরালে আমাদের শান্তি ফিরে আসবে সেই ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ সকলকে।